الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 25 বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আজকের ভার্মি কম্পোস্টের উপরে মাঠ দিবসে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন স্যার। মোটামুটি ধরে আমার সবকিছু চালু আছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমার যাদের কিছু সবাই আসছে তবে সবাইকে বলবো যে আমরা যেন মাটি ভালো রাখার জন্য আমাদের যা দরকার, মাটি সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সবকিছুর একটা জিম্মাদারি রেখেছে। যেমন শিক্ষকের কাছে ছাত্র জিম্মাদারি, দেখা যাচ্ছে মায়ের কাছে সন্তান, এরকম পানির কাছে মাছ, এরকম সবার কাছে একটা ইয়ে আছে। আমরা যারা কৃষক আমাদের কাছে কিন্তু আল্লাহ পাক একটা জিম্মা একটা আপনার আমানত রেখেছে, হলো মাটি। তাহলে মাটিকে সুস্থ রাখতে হবে আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। প্রকার কৃষি দায়িত্বশীল বিন্দু, আমার সামনে উপবিষ্ট আমার গ্রামের বা আমার অঞ্চলের কৃষক কৃষানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিমদের জানাই আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ। আসল কথা হচ্ছে, আমরা সাধারণত বুঝি যে এই সার ব্যবহার করলে আমাদের কি উপকার হবে, কিন্তু তার আগে যদি আপনারা বিরক্ত না হন, তবে একটা কথা বলতে চাই যে আমি যখন ছোটবেলায় দেখেছি তখন সার বেশি প্রয়োগ হয়নি, কিন্তু খাদ্য যে সমস্ত দ্রব্য তৈরি হতো, সেটা ফল হোক, শাকসবজি হোক, যে কোনো ফসল খেতে সুন্দরও লাগতো, অসুখ কম হতো। এখন আমরা রাসায়নিক সার ব্যবহার করার পরে ঘরে ঘরে অসুখ এমনভাবে বিস্তার করেছে যা প্রতিরোধ করবার মতো শক্তি আমাদের সরকারেরও নাই। কিন্তু যখন এই জৈব সার আসলে আমি নিজেও ব্যবহার করেছি, তখন আমি এটা বুঝতে পারলাম যে রাসায়নিক সারে আমাদের সার এবং ওষুধের কারণে আমাদের খাদ্যদ্রব্যের ভিতরে যে সমস্ত নিয়োজিত থাকে, যা তাপ দিলে ওটা নষ্ট হয় না, সেই জীবাণু তৈরি হয় আমাদের, এবং আমাদের শরীরের যে জীবাণুটা শক্তি সঞ্চয় করে তা নষ্ট করে দেয়। কিন্তু জৈব সারের দ্বারা যদি আমরা কিছু ফসল উৎপাদন করি, তা রান্না করার পরে যদি আমরা খাই, তো আমাদের দেহের যে উপকরণ তৈরি করবার জন্য যে পোকার দরকার, সেই পোকাগুলো তৈরি হয় এবং আমরা সুস্থ রাখে। আর ওই পোকা না থাকার কারণে আমরা অসুস্থ হচ্ছি, আর পোকা মারা যাওয়ার কারণ হচ্ছে ঔষধ এবং সার। এই জন্যে এই জৈব সারের পদ্ধতিটা এসছে, এটা আমরা ব্যবহার করা শুরু করেছি। আমি আহ্বান জানাবো কর্মকর্তা বিন্দুদের কাছে যে প্রয়োজনীয় এদেরকে লোন দিয়ে হলেও ঘরে অন্তত পক্ষে মহল্লায় মহল্লায় এই জৈব সার উৎপাদন করার ব্যবস্থা করা, আর কৃষকদের ওই জৈব সার ব্যবহার করা, আর যাতে রাসায়নিক সার এবং ঔষধ আমাদের থেকে ব্যবহার খুবই যে নিম্ন পর্যায়ে পড়লে আমরা সার্বিক দিক দিয়ে উন্নতি পাবো। যেমন আমার কৃষক বলল যে আমরা যে সার 8-10 টনি করে দিই, আসলেই কাজ কম হয়, কারণ আমি নিজে দিয়ে দেখেছি। আর জৈব সার সাধারণত 1 বস্তা দিলে যে কাজ হবে, তা ওই 5 টলিতে দিলেও সে কাজ হবে না। 5 টলির দাম 2000 টাকা, 1 বস্তা জৈব সার কিনলাম আমি 500 টাকা। এই দৃষ্টিকোণে আমাদের টাকারও সাশ্রয় হয়, ফসল যেমন সুন্দর হয়, যদিও একটু উৎপাদন কম হয়, কত ধরে নিচ্ছি, তারপরে কি আমি সুস্থ থাকছি, আমার ফ্যামিলি সুস্থ থাকছে, আমার যে অর্থ পুঁজি বিনিয়োগ করছিলাম, সে পুঁজিও আমার কম লাগতেছে। এই জন্য আমি আহ্বান জানাবো যে আমাদের সার্বিকভাবে আমাদের দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমাদের কর্মকর্তা বিন্দু যারা আছেন, তেনারা যেন আরো বেশি বেশি তেনাদের প্ররোচনায়, তেনাদের প্রচেষ্টায় এটা আগিয়েছে। আমি আরো চাইবো তেনারা যেন আরো বেশি বেশি করে আমাদের সর্ব অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের সব স্তরে যেন এই জৈব সারটা আপনার প্রয়োগ করা এবং তৈরি করা, উৎপাদন করার সার্বিক দিক দিয়ে পরামর্শ সহযোগিতা দেওয়ার আহ্বান রেখে, এই অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমার মতন একজন চাষা আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করা অন্যায় হবে, এ কথা বলেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে মেহমানদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 64 জেলার ম্যাক্সিমাম জেলায় আমি কিন্তু 2007 সালে যাই। আমি মনে করি এটা আমাদের একটা সফলতা। আমরা যে কাজ করি আপনাদের মাঝে, সেই সফলতা হলো আমরা দুইজন
কৃষি অফিসার আমরা তৈরি করছি। কৃষি অফিসার চেয়ে কোনো অংশে ওনাদের সম্মান মর্যাদা কম হবে না যদি এটা আমি দেই। কারণ যে কথাটা আমরা বারবার বলি, বুঝাইতে হয়তো আমাদের ভাষার কারণে সম্ভব হচ্ছে না। খুব সুন্দরভাবে ওনারা বলেছেন, সবাই বুঝতে পারছেন তো জৈব সার কেন দরকার, কি জন্য দরকার। আমি দুইটা গল্প বলে শেষ করবো। প্রথম গল্প বলবো, এই যে বিল্ডিংটা হয়েছে, এই যে বিল্ডিং এর নিচে যে দেখেন প্লাস্টারিং করছে, কি কি লাগছে এখানে? সিমেন্ট, বালি, তো আছে। সিমেন্ট আর বালির একটা অনুপাত আছে না, কনক্রিটের। মাটি আল্লাহ পাক যে মাটি বানাইছে, বানানোর সময় একটা অনুপাত দিয়ে বানাই দিচ্ছে। সেটা হলো মাটির মধ্যে 100 ভাগের মধ্যে আপনার অর্ধ-অর্ধি 50 ভাগ থাকবে বাতাস আর পানি, 25 ভাগ বাতাস, 25 ভাগ পানি। ঠিক আছে? যখন আপনি জমিতে সেচ দিবেন, এই 50 ভাগটাই হবে পানি। আবার যখন শুকনা মাটি, ঝরঝরা মাটি কোনো, তখন এই 50 ভাগে বাতাস হয়ে যাবে। আর 50 ভাগের মধ্যে 45 ভাগ হলো খনিজ পদার্থ, আর 5 ভাগ হলো জৈব পদার্থ। কয় ভাগ? 5 ভাগ জৈব পদার্থ। এই 5 ভাগ যদি থাকে সেটা হলো ভালো মাটি। আর বাকি বাতাসার পানিটা সেচ দেওয়া আর শুকনার উপর নির্ভর করে, কম বেশি হয়। কিন্তু মেইন উপাদান হলো আমার জৈব খনিজ পদার্থ 45 ভাগ, আর 5 ভাগ হলো জৈব পদার্থ। কিন্তু কালের বিবর্তনে এই 5 ভাগের জায়গায় আমরা 1 ভাগেরও নিচে আছি, 1 ভাগেরও নিচে আছে। জাপানের মাটিতে 5 ভাগ আছে, তারা 1 বিঘায় 100 মণ ধান পায়। আর আমরা পাচ্ছি কয় ভাগ? কয় মণ পাচ্ছি? 30 মণ, সর্বোচ্চ 20 মণে পাচ্ছি। মূল কারণ জৈব। কেন বলেন? সিমেন্টার বালি যে মিশায় প্লাস্টারিং করে, 4 ব্যাগ বালির সাথে 4 কাতা কড়াই বলে, তাই না? 4 কড়াই বালির সাথে 1 কড়াই কি থাকা দরকার? বালি, সিমেন্ট থাকা দরকার, তাই না? ঠিকাদার যদি সরকারি কাজে 4 কড়াইতে 1 কড়াই না দিয়া 5 কড়াইতে 1 কড়াই দেয়, 10 কড়াইতে 1 কড়াই দেয়, তাহলে বলটা কি হয়? ঝরঝর করে পড়ে যায়। গাঁথনিটা ভালো হয়? ভালো হচ্ছে না। তখন আমরা কি করি? বকা দিই। নিজের বাড়িতে কিন্তু আমরা ঠিকভাবে করি, কিন্তু যখন ঠিকাদারে কাজ করে কিন্তু কম দেয়। রাস্তাটাও কিন্তু কম দেয়, 2 জন রাস্তা দেখেন যে কদিন পরে উঠে যায়। তাহলে সিমেন্টটা কম হওয়ার কারণে কি হয়েছে? গাঁথনিটা ভালো হয় নাই। জৈব পদার্থটা কম হওয়ার কারণে মাটির গাঁথনিটা ভালো হচ্ছে না। যে উনি রাইটলি বলেছে, ফলন যে কমে যাচ্ছে, যত সার দিয়েছে রেসপন্স করতেছে না। কেন? ওই যে ওই জায়গাটা কম আছে, সিমেন্টের ভাগটা কম আছে। বিল্ডিং এর সিমেন্ট, গাঁথনির শক্তির প্রতীক হলো সিমেন্ট, আর মাটির শক্তি হলো জৈব পদার্থ। এই জৈব পদার্থ না থাকলে মাটিতে যাই দেন না কেন গাছ খাইতে পারবে না। খাওয়ার জন্য উপযোগী করার কে? জৈব পদার্থ হলো সহায়ক। এই জৈব পদার্থ থাকলে সেখানে জীবাণু আসবে, অনেক ধরনের অণুজীব আসবে। আর অণুজীবে খাবারটা, গাছের কি দাঁত আছে? আমরা যে খাচ্ছি চাবাইয়া খাচ্ছি, তাই না? সিমের বেশি কটকট করে খেয়ে ফেলতেছি, অন্যান্য খাবার চাবাইয়া সমান করে সাবাল করতেছি। গাছের কি দাঁত আছে? তা আপনি যে ইউরিয়া সার দিলেন, দানা, এটা গাছ কেমনে খায় বলেন দেখি? খেয়াল করেন, আপনি খেয়াল করেন, গাছের দাঁত আছে? খায় কেমনে? মূলের দ্বারা খায়। মূল দিয়েও খায় না, মূলের মধ্যে দেখুন চুলের মতো কিছু মূল আছে, দেখছেন? মূল রোম বলে। এই চুলের মতো রোমগুলার খাওয়ার জন্য খাবারকে অণুজীবে ভাঙতে 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 ছোট করে, ছোট করে আরো ছোট করে। একবারে ধরেন একটা সুপারিকে 1000 ভাগ করলাম, তাহলে কত বড় হবে? আরো 1 লক্ষ ভাগ করলাম, কত বড় হবে? এরকম 10 কোটি ভাগ করে একটা খাবারকে অণুজীবে, তারপরে মূলরুম দিয়ে ওটা ভিতরে যায়। বুঝতে পারছেন? আণবিক পর্যায়ে চলে যায়। এবং এই কাজটা কে করে? আপনার খায়ের দাঁত আর মাটিতে কে করে? জৈব পদার্থ। জৈব পদার্থ মানে জীবাণু। এই জীবাণু হওয়ার জন্য জৈব পদার্থ দিতে হবে। বুঝতে পারছেন? ফলন কেন কম হয়? রাসায়নিক সার দিলে ভালো হয় না, ওই যে জৈব পদার্থ কম। আগে এই কাজটা চালমান রাখছে কারা? প্রচুর ক্যাঁচো ছিল, ক্যাঁচোর নিচের মাটি উপরে, উপরে মাটি নিচে করতো না, জৈব পদার্থ নিচে পড়ে গেছে, আবার উঠাইতো, সে খাইতো, তার শরীরে কিছু অংশ দিতে। এখন ক্যাঁচো আছে? বীজ দিয়ে সব মারা ফেলাইছে, কোনো খেতে ক্যাঁচো নাই।
তাহলে কাজটা এখন আমাদেরকে জৈব পদার্থ দিয়ে করতে হবে। আর ভার্মি কম্পোস্ট গোবরের শতভাগ খাবারটা ওখানে আছে। আর আপনারা হিপ যেটা রাখেন বাড়ির পাশে, সেটা কিচ্ছু থাকে না, বৃষ্টিতে ধোয়ায় চলে যায়, রোদে বৃষ্টি পড়ায় চলে যায়, পরে কিনে দেখেন। যেমন আমি একটা গল্প বলে শেষ করে বলছি, একটা গল্প। গাছে আম ধরছে না, আপনাদের চুয়াডাঙ্গার আম খুব সুস্বাদু আম, বাজারে বিক্রি করতে গেছে, কেজি ধরেন 50 টাকা সাপোজ। এখন কোনো এক মাথা মোটা আসি বললো, আম 50 টাকা নেব, তোমার বাকলার আটি তো আমি টাকা দিয়ে নেবো না, এটা তো খাওয়া যায় না। দিবে আম? কি দিবে? কেন? আমে তো। তা আপনাকে তো 50 টাকা করে আটি আর বাকলটা আনতে হবে না? আনলেন, বাড়িতে আনলেন, নিজে আমটা খাইলেন আর আটি আর বাকলটা রেখে দিলেন। এই সময় একটা মেহমান আসলো, আপনি তো সব সমান 50 টাকা করে কেজিতে আনছেন, আমটাও 50 টাকা কেজি, আটিটাও 50 টাকা কেজি, বাকলও 50 টাকা কেজি, নাকি না কম আছে? এখন যদি ওনাকে এটা দেন যে বাকলও কিছু আম আছে, আটিতেও একটু চাটা চুটে খান, আমটা ভালো, আত্মীয়তা থাকবে? থাকবে না। আপনারা যারা গোবর রেখে দেন, বৃষ্টিতে যায়, ওই আটিয়ার বাকলটা খেতে নিয়ে দেন। উনি যে বলছে 10 টাকা দিলেও কাজ হয় না, ব্যাপারটা বুঝতে পারছেন? ওর আসল জিনিসটা ডিকম্পোজ সঠিকভাবে হয় নাই, ধোয়া সব চলে গেছে, রোদ্রে নষ্ট করে ফেলাইছে। এই জন্য এটাকে সংরক্ষণ করতে হবে, উপরে যাতে রৌদ্র না পড়ে, বৃষ্টির পানি যেন না পড়ে, নিচে পলিথিন যাতে নিচে না যায়, নিচে চলে না যায়, তাহলে সঠিকটা থাকবে, আপনার ক্ষেতের উপকার হবে। আর ভার্মি কম্পোস্ট করলে উপকার হলো, গোবরে যা আছে তার সাথে ক্যাসো আরও কিছু যোগ করে দেয়। ক্যাসো যে ভার্মি কম্পোস্ট যেটা বলছে, ক্যাসোর মল সে খাইয়া হজম কইরা তার শরীরে কিছু উপাদান আল্লাহ পাকের সৃষ্টি সেটা দিয়ে দেয়, এটার দাম আরও বেড়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য ভার্মি কম্পোস্টটা অত্যন্ত লাভজনক এবং দেশের জন্য আমরা এইটাকে চাচ্ছি। আপনি যে 1 কেজি সার দিচ্ছেন, 1 কেজি সার কিনতেছেন 27 টাকা, কোনোটা 22 টাকা, গভর্নমেন্ট কিন্তু কিনছে 130 টাকা, প্রতি কেজি সারে 100 টাকা ভর্তুকি আছে। অতএব যে সারটা আপনি ইচ্ছা মতো দিচ্ছেন, এখানে সরকারের টাকা নষ্ট মানে আপনার টাকায় নষ্ট করতেছেন। এই টাকাটা বিদেশ থেকে যে ডলার দিয়ে আনতেছে, আপনার টাকাটাই ডলার হয়ে বিদেশে যাচ্ছে। এই জন্য আমাদের অর্থনীতি পিছিয়ে যাচ্ছে। যদি আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, পার্সোনালি আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, আমি জৈব সার ব্যবহার করি, আমার গরু আছে, আমি কৃষক, এই গরুর গোবর দিয়ে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, আমার সার কিনতে হয় না। 1 বিঘা জমিতে 40 কেজি ভার্মি কম্পোস্ট দিছি, ধান লাগাইছি, ধানে আর সার দিতে হয় না, শুধু একটা ইউরিয়া টপ ডোজ দিছি লাস্টে। 1 বিঘাতে কত দিছি? মাত্র 40 কেজি দিছি। জমি পরীক্ষা করে দেখলাম অবস্থা ভালো। আপনি 100 কেজি দেন না, অসুবিধা আছে? 200 কেজি দিলে অসুবিধা আছে? 200 কেজির দাম কত? 2000 টাকা। আপনি 200 কেজির সার 1 বিঘা জমিতে দিয়ে দেখেন, আর কোনো সার দিতে হবে না, সেই রকম ধান হবে। সকল ফসল, সবজিতে যেমন দেন, ধানও দিতে পারবেন, জমি আর সাদা। আর ইউরিয়া সার দিয়ে কি করে জানেন? ফার্মের মুরগি বানাই না আমরা, ধান একটু তাড়াতাড়ি বড় হয় বা একটু রোগ শোক তাড়াতাড়ি ধরে। আর দেশে যেটা টোকায় টাকায় খায়, এর কিন্তু রোগ হয় না, হয় মাংস সুস্বাদু। এই জন্য ভার্মি কম্পোস্ট দিবেন, আস্তে ধীরে গাছ খাবে, ধীরে ধীরে খাবে, গাছ হেলে পড়বে না, শুয়ে যাবে না, ফলন ভালো হবে, বিগরাস হবে, কারণ গাঁথনিটা ভালো হয়েছে, বিল্ডিংটা ঝরে পড়বে না। বুঝতে পারছেন? আর আপনি কেমিক্যাল সার বেশি দিচ্ছেন, ওটা দেন নাই, বিল্ডিংয়ে যখন ঝরে পড়ে যায়, ধানও শুয়ে যাবে, দাঁড়ায় আর থাকবে না, কি হয় না ঘটনা? আর নরম হয়ে যাবে, রোগ পোকামাকড় আক্রমণ করবে, হার্ডেনিং নেই, ফার্মার মুরগির মতো। অতএব আপনারা যারা আজকে এখানে আসছেন, এই অনুষ্ঠানটাকে আমি বলি আকিকার অনুষ্ঠান। আমার নাম কি বলছে? নাম কেউ বলতে পারেন? কি নাম আমার? লেখা আছে কোথাও? কোথায় লেখা আছে দেখান তো, কেমনে কইছেন? নামটা বাবা মা ছোটবেলা আকিকা দিয়ে রাখছে, ওই আকিকা দেওয়ার পরে আর কেউ ভুল করে নাই, আমাকে ঝামালে বলছে।